নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। রাজ্য রাজভবন সংঘাতের আগুনে এবার ঘিয়ের কাজ করতে চলেছে ইউজিসির খসড়া বিধি। উপাচার্য নিয়োগে রাজ্যকে ক্ষমতাহীন করে রাজভবনকেই গুরুত্ব দেওয়ার কথা বলছে এই খসড়া। ফলে এই ইস্যুতে চলতে থাকা সংঘাত আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। একই সমস্যা হবে এ রাজ্যেও। ইউজিসির খসড়া বিধির জেরে এবার ফের রাজ্যপাল সংঘাতের ক্ষেত্র প্রস্তুত। উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজভবনের হাতেই প্রায় তুলে দেওয়া হয়েছে ইউজিসির খসড়া বিধিতে। ফলে রাজ্যের ভূমিকা সেখানে এক প্রকার থাকছে না বললেই চলে। 3 সদস্যের সার্চ কমিটি তৈরি করে তাদের মাধ্যমে উপাচার্য বাছাইয়ের কাজ করা হলেও শেষ অবধি মনোনয়নের ভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকেই। এর মাধ্যমে দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলির বিশ্ববিদ্যালয়গুলিতে মোদী সরকার নিজেদের নিয়ন্ত্রণ তৈরির চেষ্টা করছে বলে মনে করছে বিরোধী রাজনৈতিক মহল। জগদীপ ধনখড়ের আমল থেকেই উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গে রাজ্য রাজভবন সংঘাত শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে চূড়ান্ত সমস্যা তৈরি হয় রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানদের মধ্যে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ আটকে যেতে থাকে এই সংঘাতের জেরে। বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একতরফাভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ঘোষণাও করেন রাজ্যপাল। সংঘাত আদালতের দরজা পর্যন্তও গড়ায়। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায় উপাচার্য নিয়োগ সংঘাত। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যের তরফে অভিযোগ ওঠে, নিজের ইচ্ছায় আইন না মেনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল। এককভাবে রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যের 4 বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের অভিযোগ তোলে রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগে উচ্চশিক্ষা দপ্তর থেকে সরাসরি চিঠি পাঠিয়ে রাজভবনকে বলা হয় রাজ্যপাল যেন তাঁর নির্দেশ প্রত্যাহার করেন। স্বাভাবিকভাবেই এই চিঠিতে যথেষ্টই ক্ষুব্ধ হন রাজ্যপাল। একই সঙ্গে ইউজিসির নয়া খসড়া বিধিতে উপাচার্য পদের যোগ্যতা হিসেবে ডিস্টিংগুইশড অ্যাকাডেমিশিয়ানের বিষয়টিকে তুলে নেওয়া হচ্ছে। আগেই এ বিষয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে গিয়ে 2 নন অ্যাকাডেমিশিয়ানকে 2 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেন সিবি আনন্দ বোস। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহাবকে। দুজনের নিয়োগ নিয়েই বিস্তর জল ঘোলা হয়। ফলে সব মিলিয়ে এই খসড়া নতুন করে পুরনো সংঘাত জোরালো করারই পথে নিয়ে যাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। কলকাতা টিভি। রাজ্যপালকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে উদ্যোগী ইউজিসির খসড়া বিধি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে উপাচার্য নিয়োগে রাজ্যের ক্ষমতা কার্যত কেড়ে নিতে চাইছে দেশের উচ্চশিক্ষা নিয়ামক সংস্থা। বিষয়টিতে বিজেপি তথা মোদী সরকারের হাত রয়েছে বলে জল্পনা শুরু। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আনতে চায় ইউজিসি। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত ইউজিসির খসড়া বিধিতে স্পষ্ট উপাচার্য নিয়োগে রাজ্যের ক্ষমতা কার্যত কেড়ে নিতে চাইছে ইউজিসি। উপাচার্য নিয়োগের জন্য যে সার্চ কমিটি বা সিলেকশন কমিটি তৈরি করা হয় তাতে এই খসড়া বিধি অনুসারে রাজ্য সরকারের আর কোনো হাত থাকবে না। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপাল আচার্য হিসেবে 3 সদস্যের সার্চ কমিটি তৈরি করবেন। সেই সার্চ কমিটি 3টি নাম আচার্যকে দেবে। আচার্য অর্থাৎ রাজ্যপাল তার থেকে একজনকে উপাচার্য হিসেবে মনোনীত করবেন। অর্থাৎ রাজভবনই শেষ কথা হয়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। একই সঙ্গে ওই বিধিতে বলা হয়েছে উপাচার্য পদের জন্য শিক্ষাবিদ হওয়া বাধ্যতামূলক নয়। পুরনো বিধিতে উপাচার্য পদের যোগ্যতা হিসেবে ডিস্টিংগুইশড অ্যাকাডেমিশিয়ান কথাটি নতুন বিধি থেকে তুলে নেওয়া হয়েছে। নতুন বিধি অনুযায়ী শিল্পপতি, পাবলিক সেক্টরের অবসরপ্রাপ্ত প্রধান এবং অন্যান্য ক্ষেত্র থেকেও উপাচার্য বাছাই করা যাবে। রাজনৈতিক মহলের ধারণা কেন্দ্রের মোদী সরকার অবিজেপি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের মতো অবিজেপি রাজ্যগুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। নতুন বিধি না মানলে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থার কথাও বলা হয়েছে। এই নতুন বিধি চালু হলে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত আরও বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে এই যুক্তিতে অবিজেপি রাজ্যগুলি আদালতের দ্বারস্থ হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি।
প্রায় ৩ দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার ভুল হয়েছিল। সেই ভুলের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। রবিবার বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের করা ওই মন্তব্যে সায় দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর প্রতিক্রিয়া সংক্ষিপ্ত হলেও বাংলার রাজনৈতিক মহলে তার তাৎপর্য অনেক গভীরে। দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের মাসুল আজ প্রায় ৩ দশক পরেও গুনতে হচ্ছে বাংলার কংগ্রেসকে। রবিবার প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে স্মৃতি চালনা করতে গিয়ে ওই মন্তব্য করার পর থেকেই সংশ্লিষ্ট মহলে জোরদার চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের সেই ভাঙনের পর মমতার নেতৃত্বে গঠিত তৃণমূল পরপর এক টানা রাজ্যের ক্ষমতায় আসেন। মুখ্যমন্ত্রী মমতা শুধু বাংলার নয়, দল হিসেবে তৃণমূল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। উল্টো দিকে তৃণমূলের জন্মলগ্ন থেকে রাজ্যে কংগ্রেসের সংগঠনের ক্ষয় অব্যাহত। প্রদীপ ভট্টাচার্যের ওই ভুল স্বীকার নিয়ে মঙ্গলবার তাঁর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বর্ষিয়ান নেতার কথাতেই সায় দিয়েছেন। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, রাজ্যের ঘরোয়া রাজনীতির সমীকরণে তৃণমূলের কট্টর বিরোধী কংগ্রেস। পুরনো ঘটনা হলেও তৎকালীন দিল্লির হাইকমান্ডের সেই সিদ্ধান্ত নিয়ে মন্তব্যে রাজি হননি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ বাবুর মন্তব্যকে কংগ্রেসের ঐতিহাসিক ভুল বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মমতা সেদিন বামফ্রন্ট বিরোধী লড়াইকে পাখির চোখ করে আন্দোলনে নামতে চেয়েছিলেন। তার সেই বাম বিরোধী নৈতিক অবস্থান নিয়েই তৎকালীন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্মুখ সমরে নামতে হয়েছিল। তিনি যে সঠিক পথ বেছে নিয়েছিলেন তাও আজ ঐতিহাসিকভাবে প্রমাণিত। স্বভাবতই সেই আবহে তৃণমূল নেত্রীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার রাজনৈতিক অভিঘাতও স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। শিক্ষক বদলি রুখতে অভিভাবকদের ডেপুটেশন। স্কুল পরিদর্শককে ডেপুটেশন অভিভাবকদের। পশ্চিম মেদিনীপুরের রাজনগরের ঘটনা, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। শিক্ষক বদলি রুখতেই অভিভাবকরা তাঁরা এই ডেপুটেশন দিয়েছেন। স্কুল পরিদর্শককে ডেপুটেশন অভিভাবকদের। আমরা এই নিয়ে কথা বলবো। মধুসূদন ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি মধুসূদন, অভিভাবকদের তরফ থেকে যে ডেপুটেশন দেয়া হয়েছে, কি বলা হয়েছে তাতে? একদমই দেখো অভিক, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের যে রাজনগর এলাকা, সেই রাজনগর এলাকায় নারাজল ২ চক্রের অন্তর্গত যে অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে বেশ কয়েক বছর ধরে কর্মরত ছিলেন শঙ্খ শুভ্র ব্যানার্জি। তার কিন্তু বদলির নির্দেশ এসেছে, আর এরপরই কিন্তু ভেঙে পড়েছে সমস্ত অভিভাবক থেকে শুরু করে যেমন ছাত্রছাত্রীরা। তাদের অভিভাবকদের যেটা দাবি যে ওই শিক্ষককে ওই স্কুল থেকে বদলি হতে দেওয়া যাবে না। দেখো, যেটা জানা যাচ্ছে যে ২০১৬ সালে প্রভাত ক্ষতিকার নামে অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক তার সুবিধার্থে অন্য একটি স্কুলে অর্থাৎ কাঁটা দরজা স্কুলে তিনি চলে যান। আর এরপরে কিন্তু যে স্কুল পরিদর্শক, তার কাছে একটি উভয় পক্ষের তরফে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। আর এরপরে মিউচুয়াল ভাবে কিন্তু ওই ২ শিক্ষকের সুবিধার্থে তাদেরকে কিন্তু তাদের যে কাছাকাছি স্কুল, সেই কাছাকাছি স্কুলে কিন্তু নিয়ে আসা হয়। তারপরেই কিন্তু যে ২৬/১২/২০২৪ তারিখ ওই প্রভাত প্রতিকার তিনি কাঁটা দরজা স্কুলে ছিলেন, তাকে তিনি একটি যে নতুন করে আবেদন করেছেন যে তিনি আবার পুনরায় এই স্কুলে অর্থাৎ অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তিনি আসতে যান। আর এরপরে কিন্তু অভিভাবকেরা তারা সম্পূর্ণ বিষয়টি তারা কিন্তু মেনে নিতে নারাজ। তারা যেটা বলছেন যে এই স্কুলের যিনি শিক্ষক রয়েছেন শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়, তাকে কোনোভাবেই বদলি করা যাবে না। এর বিরুদ্ধে যদি আমাদেরকে আন্দোলন করতে হয়, তারা কিন্তু তীব্র একটা আন্দোলনের হুঁশিয়ারি যেমন তারা দিয়েছেন, অপরদিকে কিন্তু সম্পূর্ণ ঘটনা নিয়ে অনেকেই কিন্তু ভেঙে পড়েছেন এলাকার অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। অভি, ধন্যবাদ তোমায়। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ মোট ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন। আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি কুন্তল অর্পিতার। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কুন্তল ঘোষের। মামলায় ৩ জন সাক্ষীকে ইন ক্যামেরা জিজ্ঞাসাবাদ করা হবে। ১৪, ২০ এবং ২৭ জানুয়ারি শুনানি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন, 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন। মঙ্গলবার ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলার শুনানি। এদিন আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়। সশরীরে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য, শতরূপা ভট্টাচার্য, সৌভিক ভট্টাচার্য, নীলাদ্রি ঘোষ, রাজীব দে, কল্যাণময় ভট্টাচার্য। অভিযুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও হাজির ছিলেন। মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন কলকাতার বিশেষ সিবিআই আদালতে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন। মামলায় মোট 54 জন অভিযুক্ত। সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। মঙ্গলবার 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন। বাকি একজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে বুধবার। এখনো পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ মোট 53 জনের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ গঠন হয়েছে। পর্যবেক্ষণ, আদালতের পর্যবেক্ষণ। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র, অয়নশীলের ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে দুর্নীতিতে যুক্ত ছিলেন বাকি অভিযুক্তরা। অভিযুক্তরা অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। উপার্জন করা টাকা বেআইনিভাবে লেনদেন ব্যবহার হয়েছে। উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয়, সেটাও দেখানোর চেষ্টা হয়েছে। পিএমএলএ আইনে 4-17 ধারায় চার্জ গঠন হয়েছে। এদিন অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে জানান তিনি নির্দোষ। অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি, কোনো সরকারি পদে নেই, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কোথা থেকে কি পাওয়া গিয়েছে তাও জানা নেই, কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নই। এদিন আদালতে বিচারকের সামনে এই একই দাবি করেন কুন্তল ঘোষও। কুন্তল ঘোষের দাবি, কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ খোলা হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা। তিনি নির্দোষ। শুধু কুন্তল অর্পিতাই নয়, এদিন বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন কল্যাণময় ভট্টাচার্য, সৌভিক ভট্টাচার্য, শতরূপা ভট্টাচার্য। কল্যাণময় ভট্টাচার্যকে বিচারকের সওয়াল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই হিসেবে দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, দুর্নীতির টাকা ব্যবহার করেছেন, সেই টাকা দুর্নীতির নয় এটা দেখানোর চেষ্টা করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে 15 কোটি টাকা নিয়েছিলেন, সেই টাকা দিয়ে জমি কিনে স্কুল বানিয়েছেন, অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। বিচারককে কল্যাণময় ভট্টাচার্য জানান তিনি নির্দোষ। সৌভিক ভট্টাচার্যকে বিচারকের সওয়াল, মানিক ভট্টাচার্যের ছেলে হিসেবে টাকা লেনদেনে যুক্ত ছিলেন, 2টি কোম্পানি তৈরি করে টাকা লেনদেন করা হয়েছে, অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। সৌভিক ভট্টাচার্য বিচারককে বলেন, অব্যাহতির নির্দেশের কপি এখনো পাইনি, তিনি নির্দোষ। শতরূপা ভট্টাচার্যকে বিচারকের সওয়াল, মানিক ভট্টাচার্যের অবৈধ টাকা তাঁর নামের ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে, সেই টাকা লেনদেন করা হয়েছে, সেই বিষয়ে তিনি মানিক ভট্টাচার্যকে সাহায্য করেছেন। শতরূপা ভট্টাচার্য বিচারককে বলেন তিনি নির্দোষ। মামলায় বাকি একজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে বুধবার। কলকাতা টিভি। 6টি এফআইআর এর ভিত্তিতে কিভাবে বিরাট দুর্নীতি বলা যায়? রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিচারকের। বিচার ভবনে সিবিআই এর স্পেশাল আদালতে বিচার প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। অনাহারে কেউ মারা গেছেন এমন অভিযোগ নেই। ইডির আইনজীবীকে যুক্তিবাদী হওয়ার পরামর্শ সিবিআই এর বিশেষ আদালতে। রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন বিচারকের। বিচার ভবনে সিবিআই এর স্পেশাল কোর্টে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সরাসরি বিচারকের প্রশ্ন ইডির আইনজীবীকে, এই দুর্নীতির প্রভাবে কি গণবন্টন ব্যবস্থায় সাধারণ মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা এর কোনো প্রভাব পড়েছে? অনাহারে কি কেউ মারা গিয়েছেন? এমনটা কিন্তু কোনো রকম অভিযোগ নেই। অন্যদিকে এসএসকেএম থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা যে চিঠি উদ্ধার করা হয়েছে, সেই চিঠি কিন্তু পাওয়া গেছে তিনি বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন। তাহলে জেল কর্তৃপক্ষের ডায়েরিতে তা নথিভুক্ত থাকার কথা। জেল কর্তৃপক্ষকে এড়িয়ে এই চিঠি কিভাবে তদন্তকারী অফিসারের কাছে পৌঁছয় তা নিয়েও প্রশ্ন বিচারকের। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে খুন স্ত্রী, ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন করে পালায় দুষ্কৃতীরা, দাবি স্বামীর।
বীরভূমের মোহাম্মদ বাজারের রায়পুর ক্যানেলের ঘটনা, স্বামী স্ত্রী বচসার জেরেই এই ঘটনা এমনই প্রাথমিক অনুমান করছে পুলিশ। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথেই খুন হতে হলো স্ত্রীকে এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্বামী এমনটাই দাবি করছে, তবে পুলিশের প্রাথমিক অনুমান যে স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। বীরভূমের মোহাম্মদ বাজারে সেখানে এই ঘটনা ঘটেছে, স্বামী স্ত্রীর বচসার জেরেই এই ঘটনা এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। এবং শ্বশুরবাড়ি থেকে ফিরছিল স্ত্রী, সেই সময় তাকে খুন হতে হয়েছে এবং এই নিয়ে স্বামীর তরফে যে বক্তব্য রাখা হচ্ছে যে ছিনতাইয়ের উদ্দেশ্যেই স্ত্রীকে খুন করে পালায় কয়েকজন দুষ্কৃতীরা বীরভূমের মোহাম্মদ বাজারের রায়পুর ক্যানেলে। সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনাতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। স্বামী স্ত্রীর বচসার জেরেই খুন হতে পারে এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ প্রাথমিকভাবে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে কথা বলবো। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অভিক, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রে স্ত্রীকে মোটর বাইকে করে নিয়ে বাড়ি ফেরার পথে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে ফেরার পথেই কিন্তু গতকালকে দুষ্কৃতীরা এক প্রকার বলা যেতে পারে যে পথ আটকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে। তারপরেই দেখো যেটা জানা যাচ্ছে যে স্ত্রীকে স্বামীর সামনেই দুষ্কৃতীরা ছিনতাই করতে গেলে তাকে খুন করে দিয়ে পালায়, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। এটা জানা যাচ্ছে যে তারপরেই খবর পায় পুলিশ এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায়। যেটা জানা যাচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত রায়পুর বলে একটি এলাকা, সেই ক্যানেল পাড়েই কিন্তু মূলত ঘটনা ঘটে। দেখো পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন দেখে যে সুচিত্রা বাগদি সে ক্যানেল পাড়েই কাদা মাখা অবস্থায় সে কিন্তু পড়ে রয়েছে। তাকে সেখানে উদ্ধার করে। তার পাশেই তার স্বামী সন্দীপ, সেও কিন্তু অক্ষত অবস্থায় থাকে, সে ক্ষত অবস্থায় থাকে, কাদা মাখা অবস্থায়, এবং দুজনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে এই সুচিত্রা মারা গেছে বলে খবর। তবে পুরো ঘটনায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে দেখো আদৌ এখন প্রশ্ন উঠছে সেটি হচ্ছে যে ছিনতাইয়ের পরিবেশে পড়েই কি মূলত দুষ্কৃতীরা এই সুচিত্রা বাগদিকে খুন করলো, নাকি স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল রয়েছে কিনা, এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া করে দেখছে। দেখো হিংলো গ্রামের বাসিন্দা হচ্ছেন সন্দীপ দাস, তার স্ত্রী হচ্ছে সুচিত্রা বাগদি। যেটা জানতে যাচ্ছে যে ওই সেকেন্ডা যে গ্রাম রয়েছে সেখানেই তার শ্বশুর বাড়ি। এবং সন্দীপের যে বক্তব্য, যে সন্দীপ বলছে যে যখন আসছিল ক্যানেল পার ধরে তখনই তাকে আটকায় এবং আটকানোর পরই মূলত এই ঘটনাগুলি ঘটেছে। তবে দেখো অবশ্যই পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সন্দীপকে করেছিল। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই খুনের ঘটনায় রীতিমতো মোহাম্মদ বাজার থানা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় পুলিশের রিপোর্ট দেখে খুশি নন বিচারপতি জয় সেনগুপ্ত। 2রা জানুয়ারি ছিল রিপোর্ট পেশের নির্দেশ, নির্ধারিত দিনে রিপোর্ট না মেলায় ক্ষুব্ধ হন বিচারপতি। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় 2রা জানুয়ারি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বর্তমানে বিচারপতি ঘোষ সার্কিট বেঞ্চে থাকায় এই মামলা জরুরি ভিত্তিতে চলে যায় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। নির্ধারিত দিনের রিপোর্ট না মেলায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরই রাজ্যের আইনজীবীকে মঙ্গলবার আদালতে রিপোর্ট হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এবার সেই রিপোর্ট দেখেও সন্তুষ্ট হতে পারলেন না বিচারপতি। রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা বিচারপতির। সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। যুক্তি হিসেবে বলা হয়েছিল 2024 সালের 8ই ডিসেম্বর তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে যে বিস্ফোরণ ঘটেছিল তার তদন্ত করছে পুলিশ। বোমা বিস্ফোরণ হওয়ায় এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কার কথাও জানান আবেদনকারী। আগামী 16ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।
নাকের বদলে নরুন, লক্ষ্মীর ভান্ডারের বদলে বিধবা ভাতা। প্রায় 2 বছর ধরে এক খাতের টাকা অন্য খাতে ঢুকছিল। প্রশাসনের নজরে আসার পর বিষয়টিতে খোঁজ শুরু হয়। তদন্তে জানা যায় কোন ভাতার টাকা ঢুকছিল তা নাকি জানতেনই না উপভোক্তা। শান্তিপুরের বিশ্বসুখ পল্লীর ঘটনা। পাওয়ার কথা ছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা, অথচ ব্যাংকে ঢুকছিল বিধবা ভাতার টাকা। এদিকে বাড়িতে রয়েছেন জলজান্ত স্বামী। নদিয়ার শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডের বিশ্বসুখ পল্লীর বাসিন্দা শেফালিদের ঘটনায় অবাক সবাই। শেফালির দাবি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে টাকা আসছিল না। এরপর তিনি ও তার স্বামী পরেশ দে প্রতিবেশী তৃণমূল নেতা উত্তম হালদারের কাছে সাহায্য চান। কয়েকদিন পর উত্তম জানান তাদের লক্ষ্মীর ভান্ডার মঞ্জুর হয়েছে। এর মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকাও ঢোকে। তবে ব্যাংক পাসবুক দেয়নি বলে অভিযোগ তাদের। টাকা ঢোকার জন্য উত্তম হালদার 3000 টাকা নেন বলেও তাদের দাবি। একবার বই হওয়ার পরে আমি 7-8 মাস টাকা পাইনি। তারপরে তখন যে দেখি কি এরকম 14,000 টাকা ঢুকে আছে, তাই 13,000 টাকা আমি তুলেছি। আমি তবে জানি না ওটা কিছু, তো আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকাগুলো জয়েন হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানতে পারছেন? এটা লক্ষ্মী ভান্ডারের টাকা। সেটাই ভাবতেন? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। কয়েকদিন আগে হঠাৎ শান্তিপুর থানার পুলিশ বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় শাশুড়ি পদ্মদে এবং বৌমা শেফালি দে দুজনকেই। সেখানে স্পষ্ট হয় বিষয়টি। পুলিশের নির্দেশে শান্তিপুর স্টেট ব্যাংক থেকে তারা পাসবুক তুলে নিয়ে বিগত 2 বছরের স্টেটমেন্ট দেখে যে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে বিধবা ভাতার টাকা। এরপর থানার বড়বাবু পাঠান বিডিওর কাছে। বিডিও তাদের পাসবুক এবং আধার কার্ড আটকে রেখে দাবি করেন 24 মাসে 24,000 টাকা ফেরত দিতে হবে। ফলে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। বিডিওর কাছে শেফালির অনুরোধ করেছেন বিধবা ভাতার পরিবর্তে তার জন্য লক্ষ্মীর ভান্ডার মঞ্জুর করে দিলে এই বিষয়টি আপাতত নিষ্পত্তি হয়। কিন্তু সরকারি সূত্রে জানা গিয়েছে এক খাতের টাকা অন্য খাতে দেওয়া যায় না। আমি ভিডিওয়ে গিয়েছিলাম যাতে বইটা এই বিধবা ভাতাটা কেটে যায়, কেটে আমি যাতে পরবর্তীকালে লক্ষ্মী ভান্ডার জমা দিয়ে লক্ষ্মী ভান্ডার হতে পারে, আমি সেইটাই চেয়েছি। আর একে টাকা দিতে গেলেন না, লক্ষ্মীর ভান্ডার তো সকলেরই তো হয়, কিন্তু আমি তো বুঝতে পারিনি। আমাকে বাড়ির পরে এসে বলেছে যে তোমার লক্ষ্মী ভান্ডার সরকারি হিসাবে জমা দেবো, আমাকে যেরকম ভুল করবে আমি তো সেটা বুঝতে পারিনি। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে ইতিমধ্যেই। বিজেপির কটাক্ষ, এভাবে প্রচুর তছরূপ করেছে আগের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। অবিলম্বে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করে কিভাবে ডেথ সার্টিফিকেট ছাড়া সরকারি টাকা মঞ্জুর হয়েছে তা দেখা উচিত। ব্যাপক দুর্নীতি, এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানেন না তার টাকা ঢুকছে, তিনি জানেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে বিডিও টাকা ফেরত চাইছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে, আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে। ফলে এই দুর্নীতির চক্র আমরা ভাঙার চেষ্টা করেছি। আগের বোর্ড এটা করেছে, যে অভিযোগটা শান্তিপুরে আসছে, আগের বোর্ড এই কাজগুলো। অন্যদিকে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল সাহা দুর্নীতির কথা স্বীকার করেছেন। তবে প্রশাসনের কর্তাদের নাকের ডগায় কিভাবে এই দুর্নীতি তা নিয়ে আশ্চর্য হয়েছেন তিনি। দল এখন সবাই করে, সেইভাবে যে একদম উপর নেতৃত্ব বা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার সেরকম কিছু নয়। হয়তো কোনো এক সময় মিশেছে, এখনও হয়তো সময় থাকে নেই। তবে আমি যতদূর জানি নিজের কাজেই ব্যস্ত, ইদানিং কোনো পার্টির সাথে খুব একটা সংস্রব নেই। কিন্তু যারা করলো, লক্ষ্মী ভান্ডার বলে তাদের থেকে অ্যাপ্লিকেশন নিল, তাদের লক্ষ্মী ভান্ডার হলো না, অথচ তারা সদবা ব্যক্তি, মহিলা, কিন্তু তারপরে তাদের বিধবা ভাতা হয় কি করে? বিধবা ভাতা হলে আমাদের যা সিস্টেম পৌরসভা থেকে আমরা জানি, তাতে স্বামীর ডেথ সার্টিফিকেট দিতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়, আধার কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড। এভাবে এক খাতের টাকা অন্য খাতে কিভাবে যায় তা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্নীতির এই পরিসংখ্যান কতদূর বিস্তৃত তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কলকাতা টিভি।